ভাইয়া। কিরে বুলেট, কি খবর তোর? আপনার জন্য স্পেশাল ঠান্ডা লেবুর শরবত। ওটা শরবত কেন? ভাইয়া, আপনাদের দোয়ায় আগামী শুক্রবার আমার বিয়া। বলিস কি, তোর বিয়ে? হ্যাঁ ভাইয়া, মা একটা সুন্দর মাইয়া দেখছে, ওরা আবার 2 লাখ টাকাও দিব। এই প্রোডাকশন বয়ের কাজ আর করুম না, বিয়ার পরে একটা দোকান দিব। তোর তো বয়স অনেক কম, আর তুই যাকে বিয়ে করবি তার বয়স নিশ্চয়ই তোর চেয়ে অনেক কম। তো বিয়ে কেন? মা বাড়িতে একা থাকে, মায়ের সাথে তো একটা লোক লাগে ভাইয়া। সেই জন্য কি বিয়ে করে তুই একটা মেয়ের জীবন নষ্ট করবি? ভাইয়া তুমি কি বুঝবা, বাড়িতে থাকতে গেলে টাকার দরকার আছে না। ভাইয়া শরবতটা খান, গলে যাচ্ছে তো বরফ। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। প্রিয় দর্শক, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বাস্তবায়নাধীন শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ফারজান আলিনা। আমাদের আজকের বিতর্কের বিষয় বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধান হাতিয়ার। আমাদের বিতর্কের পক্ষ দল হিসেবে আছে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঢাকা এবং বিপক্ষ দলে আছে SOS হারম্যান মেইনার কলেজ ঢাকা। আমাদের পক্ষ দলের বক্তারা হলেন কামিজ মৃদুলা জামান, সামিরা জাহান নুহা এবং দলনেতা সারিতা ইবনাত। বিপক্ষ দলের বক্তারা হলেন শৈলী আক্তার মৌ, সারা ইসলাম এবং দলনেতা মোহাম্মদ আদিবুজ্জামান। আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠানের বিচারকরা হলেন প্রাক্তন বিতার্কিক ডক্টর রাশেদা রৌনক খান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর জিল্লুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডাক্তার রাজিয়া রহমান। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইয়াসিন, অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমি বিতর্ক অনুষ্ঠানের সভাপতিকে বিনীত অনুরোধ করছি আজকের বিতর্ক অনুষ্ঠান শুরু করবার জন্য। আজকের বিতর্ক অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের বিতর্কের বিষয় বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রধান হাতিয়ার। আজকের পক্ষে বলবেন YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বিপক্ষে বলবে SOS হারম্যান মেইনার কলেজ ঢাকা। আমি শুরুতেই পক্ষ দলের YWCA মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রথম বক্তা কামিজ মৃদুলা জামানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছে। তপ্ত রোদে চৌচির মাটি, হাহাকার চারিপাশ, পাখিরা ভুলেছে গান গাইতে, আকাশে মরুর দীর্ঘশ্বাস। কোথায় সেই ছায়া সুনিবিড় পল্লব ঘনবন, আমরাই তো কেড়ে নিয়েছি ধরিত্রীর অমূল্য সম্পদ। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আপনারা যারা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধান হাতিয়ার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে অবস্থান করছি। বিজ্ঞ প্রতিপক্ষ দল আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখানে বলছি বৃক্ষরোপণ হলো প্রধান হাতিয়ার, তবে একমাত্র হাতিয়ার নয়। অর্থাৎ অন্য সকল সমাধান যেখানে কেবল প্রতিরোধ, বৃক্ষরোপণ সেখানে একমাত্র নিরাময়। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়কে আমি 4টি ধাপে সংজ্ঞায়িত করছি। 1. বৃক্ষরোপণ। আমি এখানে শুধু একটি গাছ লাগানোর কথা বলছি না। বৃক্ষরোপণ বলতে আমি বুঝিয়েছি 3টি জিনিসকে। 1. অ্যাফরেস্টেশন, যেখানে কোনো বন নেই সেখানে নতুন বন সৃষ্টি। 2. রিফরেস্টেশন, পূর্বের বন পুনরুদ্ধার। এবং 3. অ্যাগ্রোফরেস্ট্রি, কৃষিজমির সঙ্গে গাছ লাগানো। এটি একটি সামগ্রিক বাস্তুতান্ত্রিক প্রক্রিয়া যেখানে সঠিক প্রজাতি নির্বাচন থেকে শুরু করে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সবকিছুই অন্তর্ভুক্ত। 2. জলবায়ু পরিবর্তন। প্রকৃতির মরণঘাতী ভারসাম্যহীনতা সৃষ্টিকারী এক বৈশ্বিক জরুরি অবস্থাকে আমরা জলবায়ু পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করছি। 3. মোকাবিলা। মোকাবিলা হলো ক্ষয়ক্ষতির মরণ কামড় থেকে প্রাণ প্রকৃতিকে রক্ষা করার আপোষহীন লড়াই। এবং 4. প্রধান হাতিয়ার। প্রধান হাতিয়ার বলতে আমরা বোঝাচ্ছি সেই সমাধানকে
যেটি সবচেয়ে সহজ, সর্বজনীন এবং একমাত্র প্রয়োগযোগ্য। মাননীয় সভাপতি, আমার সংজ্ঞায়িত 4টি স্তম্ভের উপর ভিত্তি করে আমি এবং আমার দল আজ এই বিষয়টির পক্ষে অচল অবস্থান গ্রহণ করছি। আমাদের অবস্থানের মূল ভিত্তি প্রকৃতির ক্ষত নিরাময়। আমার বিপক্ষ বন্ধুরা হয়তো আজ ব্যয়বহুল প্রযুক্তির মোড়কে উন্নয়নের মরীচিকা দেখাবেন, কিন্তু বাস্তবতা হলো যেখানে প্রযুক্তি কেবল একটি অত্যাধিক ব্যয়বহুল সমাধান যা ব্যবহারেও আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, সেখানে বৃক্ষরোপণ বায়ুমণ্ডলে বিষ শুষে নিয়ে পৃথিবীকে প্রাণদান করে। এ পর্যায়ে একটি প্রেক্ষাপট তুলে ধরছি, লক্ষ্য করুন। নাসা এবং জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন এর তথ্য অনুযায়ী বায়ুমণ্ডলে অঙ্গার বাষ্পের মাত্রা এখন বিপদ সীমার উপরে, যা আমাদের রক্ষা কবচ ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে। বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন, ব্যয়বহুল কোনো যান্ত্রিক প্রযুক্তি কি এই বায়ুমণ্ডলের মধ্যে জমা হয় এই বিষ শুষে নিয়ে ওজোন স্তরকে জোড়া লাগাতে পারবে? এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, শেষ পর্যন্ত আমাদের সেই অকৃত্রিম বৃক্ষের কাছেই ফিরে যেতে হবে, কারণ বায়ু থেকে অতিরিক্ত কার্বন শোষণ করে পরিবেশকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে এখনো কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি। এটি হলো প্রধান হাতিয়ার। মাননীয় সভাপতি, এখন কেউ যদি ধূমপান করে বলেন যে সিগারেটে থাকা নিকোটিনের কারণে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এখানে ধূমপানের কোনো দোষ নেই, তাহলে বিষয়টি কি নিতান্ত হাস্যকর নয় বিজ্ঞ প্রতিপক্ষ? কারণ দিন শেষে আপনাদের সমাধানকৃত সেই অঙ্গার বাষ্পই তো পরিবেশ দূষণ করছে। তাই আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে আপনার কি এখানে কোনো দূষণমুক্ত প্রযুক্তির নিশ্চয়তা দিচ্ছেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। পরিশেষে বজ্র কণ্ঠে বলতে চাই, সবুজ চারা হাতে নিয়ে পরব জয়ের মালা, বৃক্ষরোপণেই বাঁচবে পৃথিবী, ফিরবে প্রাণের ছায়া। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল SOS হারমান মেইনার কলেজ ঢাকার প্রথম বক্তা শৈলী আক্তার মৌকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই নীল মার্বেলটি যা মহাকাশ আধারে ভাসছে তা কোনো নিষ্ক্রিয় পাথরের গোলক নয়। এটি আমাদের ঘর, এটি আমাদের একমাত্র ঠিকানা। কিন্তু আজ সে আর্তনাদ করছে, আজ সে বিপন্ন। আমরা কেবল গাছ লাগানোর কথা বলি না, আমরা বলি জীবনধারা বদলাতে। এখন প্রশ্ন হলো, জলবায়ু পরিবর্তনের সংকটময় পরিবেশে বৃক্ষরোপণ করে আমরা কতটুকু পারবো এই পরিবেশকে দুর্যোগের হাত থেকে এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে, নাকি সেই বৃক্ষ নিধন করে আমার প্রতিপক্ষের বন্ধুরা গড়ে তুলবেন আবাসভূমি? ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কে নির্ধারিত বিষয়বস্তু বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রধান হাতিয়ার। বিপক্ষে বলছি এবং আমরা বলছি এটি একটি সম্ভাব্য মাত্র, যেখানে প্রত্যয় যোগ করে বৃক্ষরোপণকে প্রধান হিসেবে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রতিপক্ষের প্রথম বক্তা তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করে গেলেন, তবে তার বক্তব্যের কিছু ভুল সংজ্ঞানের জন্য উক্ত বিষয়টি পুনরায় সংজ্ঞায়ন করছি। মাননীয় সভাপতি আজকে বিষয়টির দিকে দৃষ্টিপাত করলে যে কয়েকটি বিষয় সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং প্রধান হাতিয়ার। বৃক্ষরোপণ বলতে বোঝায় পরিকল্পিত বা ব্যাপকভাবে চারাগাছ বা বৃক্ষরোপণ করে নতুন বন বা বাগানের সৃষ্টি করা। জলবায়ু পরিবর্তন বলতে জলবায়ুর অবস্থার এমন পরিবর্তনকে বোঝায় যা এর গড় বৈশিষ্ট্য পরিবর্তন বা পরিবর্তনশীলতার পরিবর্তনের কারণে চিহ্নিত করা যায়। অপরদিকে প্রধান হাতিয়ার বলতে বোঝায় যা মূল কারণকে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে সহজে সবচেয়ে বড় মাত্রায় সমাধান করতে পারে। প্রতিপক্ষ, আমরা মানছি যে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য বৃক্ষরোপণের প্রয়োজন আছে, কিন্তু তাই বলে তা কখনোই প্রধান হাতিয়ার নয়। কারণ যেখানে কথা হচ্ছে এমন একটি দেশ নিয়ে যার প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব 1015 জনের ঊর্ধ্বে, জনসংখ্যার বৃদ্ধির হার 1.33% এবং মোট জনসংখ্যা 18 কোটিরও বেশি, সেখানে আজকের অরণ্য যে সহজাতভাবে মানুষ তার নিজের প্রয়োজনে বা আবাসভূমিতে পরিমাণতত্ত্ব করবেন না, তার নিশ্চয়তা বোধহয় বিশ্বের কোনো দেশের কাছে খুঁজে পাওয়া যাবে না। তাই 56,000 বর্গমাইলে এই দেশের প্রতিটি জনগণকে উদ্ভাবনাময়ী সম্ভাবনার দিকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমাদের দলীয় অবস্থাটি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য কিছু ক্ষেত্র তুলে ধরছি। কার্বন নিঃসরণ বনাম কার্বন শোষণ, প্রযুক্তির অনিবার্যতা, স্থান ও বাসযোগ্যতার সংকট, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, আন্তর্জাতিক চুক্তি ও দায়বদ্ধতা, সময়ের অভাব, অর্থায়ন ও অবকাঠামো নির্মাণ এবং সর্বোপরি গণসচেতনতা। এদের মধ্যে অন্যতম একটি ক্ষেত্র হলো প্রযুক্তি অনিবার্যতা, যা আমার প্রতিপক্ষ বলে গেলেন নাকি ব্যয়বহুল। এক্ষেত্রে তুলে ধরা যায় যে গত 24 থেকে 25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ 2144 কোটি টাকা, যা গত বছর থেকে 821 কোটি টাকার ঊর্ধ্বে। তাহলে আমরা কি পারি না এই অর্থকেই ব্যবহার করে আমাদের দেশের মানুষের জন্য একটি নির্মূল পরিবেশ সৃষ্টি করে দিয়ে যেতে? প্রশ্ন রয়ে গেল আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। আইন থাকা সত্ত্বেও যখন পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় গত 2 দশকে 10% বনভূমি ধ্বংস হয়ে গেছে, ঠিক নির্বিচারে গাছপালা ধ্বংস করতে বাধ্য হন। তাই আমরা বলতে চাই যে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য বৃক্ষরোপণই একমাত্র বিবেচ্য দিক নয়, এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতিকে, ধন্যবাদ সকলকে। এবার পক্ষ দলের দ্বিতীয় বক্তা
সামিরা জাহান নুহাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছে। বিখ্যাত পরিবেশ কর্মী ওয়াংগারি মাথায় বলেছিলেন, দ্য ফিউচার অফ দ্য প্ল্যানেট ডিপেন্ডস অন দ্য চয়েস উই মেক টুডে। অর্থাৎ আমাদের আজকের সিদ্ধান্তই নির্ধারণ করে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ। সুতরাং আমাদের এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যা আমাদের পৃথিবীর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে, আর বৃক্ষই কেবল পারে সেই নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা প্রদান করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রধান হাতিয়ার। বাস্তবতার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা যখন বৃক্ষরোপণকে সংজ্ঞায়িত করে যাচ্ছিল, তখন প্রতিপক্ষ দলের প্রথম বক্তা মঞ্চে উপস্থিত থাকলেও তার মন হয়তো ছিল অন্য কোথাও। এই জন্যই হয়তো তিনি বুঝতে পারেনি বৃক্ষরোপণ সংজ্ঞায়ন বলতে আমরা কি বোঝাচ্ছি। মাননীয় সভাপতি, প্রথমে একটি তথ্যচিত্র তুলে ধরছি, লক্ষ্য করুন। 2009 সালের 25শে মে সেই দুপুরটিতে 125 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আয়লা যখন উপকূলে আছড়ে পড়েছিল, তখন সুন্দরবন বুক পেতে দিয়েছিল সেই আয়লার সামনে। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, সুন্দরবনের কয়েক কোটি গাছ ঘূর্ণিঝড় আয়লার গতিবেগকে প্রায় 30 থেকে 40% কমিয়ে দিয়েছিল। মাননীয় সভাপতি, অন্যদিকে লক্ষ্য করুন, কলকাতার মতো শহরটিকে, যেখানে সুন্দরবনের মতো কোনো নিশ্ছিদ্র সবুজ বর্ম না থাকায় ঝড়ের পূর্ণ শক্তি আছড়ে পড়েছিল জনপদের উপর। অন্যদিকে সুন্দরবন সংলগ্ন এলাকায় বন নিজেই এক বায়ু প্রাচীর ও জলশোষক হিসেবে কাজ করে বাঁচিয়েছিল কোটি মানুষের প্রাণ। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় আয়লার তীব্র জলোচ্ছ্বাসে যখন সবকিছু ভেসে যাচ্ছিল, তখন এক গর্ভধারিণীর হাত থেকে তার প্রাণপ্রিয় সন্তানের হাতটি ছুটে যায়। বিগত প্রতিপক্ষকে বলছি, সিমেন্টের তৈরি কত উঁচু দেয়াল দিয়ে আপনারা সেই সন্তান হারা মায়ের হাহাকার থামাতে পারবেন, যা একটি উপকূলীয় বন অনায়াসেই পারত? আশা করছি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আয়লা পরবর্তী সময়ে প্রথম আলোর এক প্রতিবেদনে ফুটে ওঠে, জলোচ্ছ্বাসের প্রবল স্রোতে উপকূলীয় এলাকার মাটির উপরিভাগের উর্বর অংশ ধুয়ে সাগরে মিশে যাওয়ায় গাবুরা ও পদ্মপুকুরের মতো এলাকাগুলোতে পরবর্তী 4 বছর কৃষকেরা এক মুঠো ফসলও ফলাতে পারেনি। বিগত প্রতিপক্ষ এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উঠে আসে আমাদের আজকের প্রস্তাবনা। যদি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অন্যান্য মাধ্যমগুলো অধিক কার্যকর, টেকসই এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হতো, তাহলে বিতর্কের মঞ্চে আজকে আমি এবং আপনি এই তর্কযুদ্ধে লিপ্ত হতাম না। তাই আমি পরিশেষে দৃঢ়ভাবে আবারও বলছি, বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধান হাতিয়ার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দল SOS হারমান মেইনার কলেজ ঢাকার দ্বিতীয় বক্তা সারা ইসলামকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। জ্বলছে আকাশ, পুড়ছে মাটি, গলে যাচ্ছে বরফ, চারা রোপণের মিছে মায়ায় কাটবে কি এই তরফ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবেলা প্রধান হাতিয়ার। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে আমাদের অবস্থান সুস্পষ্টভাবে বর্ণনা করে গিয়েছেন। তার উপস্থাপিত প্রতিটি ক্ষেত্র আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে প্রমাণ করে যাব। আমাদের আজকের বিতর্কের বিষয় ছিল জলবায়ু মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা নয়। তারপরে আমি আমার প্রথম ক্ষেত্রে চলে যাচ্ছি। প্রথম ক্ষেত্রটি হলো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ বনাম কার্বন শোষণ। বর্তমানে বছরে প্রায় 37.6 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ হচ্ছে। সেখানে সারা বিশ্বের বনাঞ্চল শোষণ করতে পারছে মাত্র 7.6 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তথ্যসূত্রে গ্লোবাল গ্রিন প্রজেক্ট। বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন 30%, বাকি 70% কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলেই রয়ে যাচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে প্রতিনিয়ত। 30 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইডের পার্থক্য কি শুধু চারা গাছ লাগিয়ে পূরণ করা সম্ভব? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। আর একদিকে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে মিথেন গ্যাস তৈরি করবেন, আর অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষার নামে গাছ লাগাবেন, এই জন্য বোকার স্বর্গে বাস ছাড়া আর কিছুই না। দেখুন বিজ্ঞ প্রতিপক্ষ, তার চেয়েও ভয়াবহ তথ্য হলো গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারলেও মিথেন গ্যাস শোষণ করতে পারে না। আর জলবায়ু পরিবর্তন ঠেকাতে অবশ্যই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতেই হবে। তারপরে রয়েছে সময়ের অভাব। দেখুন বিজ্ঞ প্রতিপক্ষ, একটা গাছ পূর্ণাঙ্গভাবে বড় হয়ে কার্বন শোষণ করতে 30 থেকে 40 বছর সময় লেগে যায়। আমাদের হাতে কি আসলে এই সময় রয়েছে? বাংলাদেশে গত 30 বছর ধরে উপকূলবর্তী এলাকার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর 3.8 থেকে 5.8 মিলিমিটার হারে বেড়েই চলেছে। এই গতি বজায় থাকলে 2050 সালের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। এখন আপনারাই বলুন, বাকি অল্প সময়ের মধ্যে আপনার তৈরি বনাঞ্চল না পারবে জলবায়ু পরিবর্তন ঠেকাতে, না পারবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাকে সমুদ্রের পানির নিচে তৈরি যাওয়া হতে রক্ষা করতে। এখন আসলেই বলুন, শুধুমাত্র গাছ লাগিয়ে কি এই জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা সম্ভব? দূষণ কমানো ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে জলবায়ুর মূল কারণকে শিকড় থেকে উপড়ে ফেলা সম্ভব। তাই ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার পক্ষ দল YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দলনেতা সারিতা ইবনাথকে
তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। শুনছিলাম বিপক্ষ দলের বন্ধুদের উপস্থাপনা শ্রুতিমধুর বটে, তবে তাদের প্রত্যেক বক্তারই বোধ করি আজকের বিতর্কের বিষয়ে বৃক্ষরোপণের সাথে যুক্ত ই প্রত্যয় এবং হাতিয়ার শব্দটির আগে যুক্ত প্রধান শব্দটিতেই মূল আপত্তি। কিন্তু এই শব্দ দুটি আমার আজকের বক্তব্যের সবচেয়ে বড় শক্তি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আপনারা যারা শুনছেন, আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রধান হাতিয়ার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই বিষয়টির পক্ষে অবস্থান করছি এবং এটি যে শুধু বক্তব্যের খাতিরে বক্তব্য নয় বরং বাস্তব সত্য তা আমি যুক্তি, তথ্য ও পরিসংখ্যান দিয়ে প্রমাণ করে যাব। প্রথমে আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে জলবায়ুর পরিবর্তন মোকাবিলার জন্য কার্বন নির্গমন দরকার। আমি এটাকে অস্বীকার করছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে ইতোমধ্যে যে অতিরিক্ত 1.5 ট্রিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড জমা হয়েছে সেটাকে আপনারা কিভাবে সরাবেন? সেটাকে সরানোর জন্য আমাদেরকে সেই বৃক্ষরোপণের কাছে ফিরে যেতে হবে, কারণ একমাত্র বৃক্ষরোপণই ইতোমধ্যে জমা হওয়া কার্বন ডাই অক্সাইডকে শোষণ করতে পারে এবং ভবিষ্যতে যাতে কার্বন নির্গমন কমে সেটাকে নিশ্চিত করতে পারে। আবার বিজ্ঞ প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে গাছ নাকি মিথেন গ্যাস শোষণ করতে পারে না। এখানে আমি তাদের একটা তথ্য দিয়ে যেতে চাই। মিথেন গ্যাস শোষণ করতে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছের শিকড় মাটির ভেতরে অক্সিজেন চলাচলে সাহায্য করে। মাটিতে যখন প্রচুর পরিমাণ অক্সিজেন থাকে তখন সেখানে মিথেনোট্রফিক ব্যাকটেরিয়াগুলো বায়ুমণ্ডল বা মাটি থেকে মিথেন গ্যাস খেয়ে ফেলে এবং তা ধ্বংস করে। আবার আমি এটাও বলে যেতে চাই, যখন আমরা একটা বীজ রোপণ করি তখন সেই বীজ থেকে যখন একটি মাত্র পাতা বের হয় ঠিক সেই সময় থেকেই কিন্তু গাছটি কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন ত্যাগ করতে শুরু করে। গাছই একমাত্র প্রাকৃতিক কার্বন সিঙ্ক যা সৌরশক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেনকে আলাদা করে। এখনো পর্যন্ত আবিষ্কৃত হওয়া কোনো প্রযুক্তি এই প্রক্রিয়ার সঙ্গে তাল মেলাতে পারে না। 2 গবেষণার কণ্ঠস্বর। সায়েন্স জার্নালে প্রকাশিত ক্রাউদার ও তার সহকর্মীদের গবেষণা অনুযায়ী দেখা যায় যদি আমরা 1.2 ট্রিলিয়ন গাছ রোপণ করি তার মাধ্যমে প্রায় 200 ট্রিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শোষণ করা সম্ভব, যা গত 50 বছরে মানুষের কর্মকাণ্ড থেকে নির্গত কার্বনের 1.5 গুণেরও বেশি। তাই আমি বলতে চাই সর্বশেষে বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রধান হাতিয়ার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার বিপক্ষ দল এসএস হারমান মেইনার কলেজ এর দলনেতা মোহাম্মদ আদিবুজ্জামানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানটি শুনতে অত্যন্ত শ্রুতিমধুর, কিন্তু বর্তমানে বৈশ্বিক সংকটে এর বাস্তবতা অনেকটাই ফিকে। আজকের বিতর্কের বিষয় বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধান হাতিয়ার। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। কবি শক্তি চট্টোপাধ্যায়ের ভাষায় বলতে হয়, গাছ তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলকে বলেই গাছ দেখার রোমান্টিকতায় আচ্ছন্ন হয়ে আছেন, কিন্তু জলবায়ু পরিবর্তনের যে লেলিহান শিখা আজ পৃথিবীকে গ্রাস করছে তা নেভাতে একটি ছোট্ট চারা গাছ কতটুকু কার্যকর সেই রূঢ় বাস্তবতার হিসাব মেলাতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল বলেছেন গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশে উপকার করে ইত্যাদি, কিন্তু আমি তাদের মূল বিষয়টার দিকে পুনরায় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের মূল বিষয়টি ছিল বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধান হাতিয়ার। আমরা সাধারণত বৃক্ষরোপণ বলতে খুব ছোট্ট একটি চারা গাছ রোপণকে বুঝে থাকি। তারা বারবার বলেছেন গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়। আরে ভাই, গাছ তো দেবেই, কিন্তু রোপণ করে একটি শিশু চারা কি আজই জলবায়ু মোকাবেলায় কাজ করবে? কখনো না। তাহলে প্রতিপক্ষ কিভাবে বলেন সেই গাছ আমাদের জলবায়ু মোকাবেলায় কাজ করতে পারে? প্রতিপক্ষ কি আমাদের বলতে চান যে জলবায়ু পরিবর্তন বন্ধ থাকবে আমাদের রোপণ করা চারা বড় হওয়ার অপেক্ষায়? এই যুক্তি কি হাস্যকর নয়? মাননীয় সভাপতি, তারা ভুলে যাচ্ছেন আমরা আজ কি পরিমাণ কাঠ ব্যবহার করছি। আজ বাংলাদেশ টেলিভিশনের আলোকজ্জ্বল মঞ্চে আমি যে ডাইসের উপর দাঁড়িয়ে আছি, এখানে থাকা টেবিল, চেয়ার কিংবা আসবাবপত্র সব কিছুতেই কিন্তু বৃক্ষ নির্মিত কাঠ ব্যবহৃত হচ্ছে। প্রতিপক্ষ যদি বৃক্ষ রোপণের চেয়ে বৃক্ষ সংরক্ষণ বা বন উজাড়ের উপর বেশি গুরুত্ব দিতেন তবে আজ এই কাঠগুলো আসবাব না হয়ে বনের অংশ হয়ে জলবায়ু রক্ষা করত। আজ সুন্দরবন থেকে শত শত উদ্ভিদ উজাড় করে বিদেশের ট্রাকে ভর্তি করে পাচার করা হচ্ছে, আর প্রতিপক্ষরা রোপণে উৎসবে মেতেছেন। এ যেন এক বালতি জল দিয়ে দাবানো লেভানোর অপচেষ্টা। প্রতিপক্ষ বলেছেন গাছ কার্বন শোষণ করে, অবশ্যই করে, কিন্তু বর্তমান বৈশ্বিক নির্গমনে যে বিশাল পাহাড় তার তুলনায় একটি চারা গাছের ক্ষমতা সমুদ্রে 1 ফোঁটা জলের মতো। এটি বড় জোর একটি সাপোর্ট, কিন্তু প্রধান হাতিয়ার নয়। বৃক্ষরোপণ ভারসাম্য রক্ষা করে ঠিকই, আমরা এখন আর ভারসাম্য রক্ষার স্তরে নেই, আমরা এখন জরুরি সংকটে আছি। এই সংকট কমানোর জন্য কার্বন নিঃসরণ বেশি জরুরি। জলবায়ু পরিবর্তনের এই ধ্বংসলীলায় গাছ লাগানো হলো ক্ষতের উপর ব্যান্ডেজ লাগানো, কিন্তু আমাদের দরকার মূল ইনফেকশনটা নির্মূল করা। তাই আবারও বলছি, বৃক্ষরোপণ একটি অনুষঙ্গ হতে পারে, কিন্তু এটি কোনোভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধান হাতিয়ার নয়। ধন্যবাদ সকলকে। আমরা বিতর্ক উপভোগ করছিলাম। আজকের বিষয় হচ্ছে বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রধান হাতিয়ার। পক্ষদল YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বিপক্ষ দল SOS হারমান মেইনার কলেজ ঢাকা তাদের বক্তব্য উপস্থাপন করেছে। তাদের
দুই দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের দুই দলের বিতর্কের যে উপস্থাপনা তার উপর কিছু আলোকপাত করার জন্য আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে ডক্টর রাজিয়া রহমানকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদানের জন্য। আজকে ছোট ছোট ছেলেমেয়েরা যে তর্কে উপনীত হয়েছে তার প্রত্যেকটি অংশ ছিল হৃদয়গ্রাহী। বিতর্কের সৌন্দর্যই হচ্ছে যুক্তি খণ্ডনে এবং যে প্রস্তাবনা আজকে আমরা নিয়ে এসেছি, বৃক্ষরোপণী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধান হাতিয়ার। এই পৃথিবীর জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা শঙ্কিত আছি। উপস্থাপনা বা যে প্রস্তাবনার পক্ষে বিপক্ষে আজকে লড়াইটা হয়েছে, সেখানে এটা অনিবার্যভাবে স্বীকার করতে হবে যে এই জলবায়ু পরিবর্তনের বিষয়টি অনেক ব্যাপক। সেখানে বৃক্ষরোপণ শুধুমাত্র একটি অ্যাসপেক্ট থেকে আমরা দেখতে পারি, যার কারণে আমার মনে হয়েছে যে বিপক্ষ দলের ওপরই প্রস্তাবনাটা একটু ইনক্লাইন ছিল, কিন্তু আমার আশার জায়গাটা ছিল যে ওরা আরও অনেক প্রধান হাতিয়ারকে আজকে উপস্থাপন করতে পারবে। প্রথমত আমি যেটা অবলোকন করেছি, আমার মনে হয়েছে যে কোথাও কিন্তু আজকে বাংলাদেশের কথা বলা হয়নি। আমরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে কোন কোন দেশ কীভাবে এর মোকাবেলা করছে সেই উদাহরণগুলো আজকে আনতে পারিনি। বরং বাংলাদেশকে নিয়ে যদি আমি কথা বলি, আমার এই প্রধান হাতিয়ারের জায়গায় কেন জনসংখ্যা বৃদ্ধি আসলো না? আমি তো জনসংখ্যা নিয়ন্ত্রণ করব প্রধান হাতিয়ার হয়ে। আজকের প্রস্তাবনায় কোথাও বাংলাদেশের কথা আলাদাভাবে উল্লেখ করা নেই। সুতরাং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে কোন কোন দেশ কীভাবে অগ্রসর হয়েছে সেই বিষয়গুলি আমরা একটু আলোকপাত করতে পারতাম। যেই 56,000 বর্গমাইলের কথা বলে বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করছি আজকে, বিশেষ করে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বা প্রথম বক্তা বোধহয় বলেছিলেন, তাতে কিন্তু আমরা বাংলাদেশের অন্যান্য যে সমস্যাগুলি আজকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী সেগুলিকে আনতে পারতাম। প্রথমত আমার মনে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধিকে কেন আমরা চিত্রায়িত করব না? আমাদের যে পরিবেশ দূষণ, তাতে এই ছোট্ট একটা দেশে আমরা এত বেশি জনসংখ্যাকে ধারণ করছি, এটাই কিন্তু আমাদের অনেকগুলি ক্ষেত্রে এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদেরকে একটা প্রধান হাতিয়ার। আজকে একটা সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তো অংশ নিয়েছি। সুতরাং এই যে ওভার পপুলেশন, এটাও একটা শঙ্কার জায়গা, বা এটার দিকে আলোকপাত করা যেত, নগরায়ন নিয়ে কথা বলা যেত, পরিবেশ দূষণে শিল্পায়ন কিভাবে ভূমিকা রাখছে সেগুলিও কথা বলা যেত। তবে যেহেতু বিতর্কের খাতিরে বিতর্ক করতেই হবে, সুতরাং এই প্রত্যয় যুক্ত করে আমরা ওই বৃক্ষরোপণ নিয়ে কথা বলছি, আর অন্যান্য হাতিয়ারগুলো একটু কম আলোকিত হচ্ছে। আমি ব্যাকরণগত দিক থেকে যদি বলি, আজকের দুটো দলই কিন্তু শক্তিশালী ছিল। যে যে জায়গাতে একটুখানি আমার মনে হয় যত্নের প্রয়োজন, সেটা হচ্ছে আমি স্ক্রিপ্ট ডিপেন্ডেন্ট হব না। হ্যাঁ, আমরা বিচারকরা যখন বিচার কার্যে বসি তখন এটা আমাদেরকে খুব পীড়া দেয় যে একটা স্ক্রিপ্ট দেখে দেখে হু হু পড়লে ভালো লাগে না। মোটামুটি তথ্যগুলো হয়তো লিখে আনা যায়, সেটা দেখে বলা যায়, কিন্তু আমি যেটুকু আমার মাথায় ধারণ করে এনেছি, আমার যুক্তি তথ্য বা আমার যুক্তি খণ্ডনের যে জায়গাগুলো, সেগুলো স্ক্রিপ্ট ছাড়া পড়লে দেখতে সুন্দর দেখায়। বাচনভঙ্গি দুটো দলেরই ভালো ছিল সবার দিক থেকে, কিন্তু আমাদের বিচার কার্য যেহেতু করতে হয়, একটা না একটা দলকে তো আমরা জয়ী ঘোষণা করবই। ধন্যবাদ দিয়ে শেষ করি, কারণ এত কঠিন একটা বিষয়, এত ছোট ছোট ছেলেমেয়েরা যে আজকে প্রস্তাবনা নিয়ে দৌড়েছে, এটা সত্যি খুব উপভোগ্য ছিল। মাননীয় সভাপতি আমার সাথে একমত হবেন, আমি ফিরে যাচ্ছি ওনার কাছে। ধন্যবাদ ডক্টর রাজিয়া রহমান আপনার মন্তব্য এবং বক্তব্যের জন্য। আমরা সত্যিই একটা চমৎকার উপস্থাপনা দেখছিলাম এবং অনেকটা কনফিউজ ছিলাম যে আসলে কোন দিকে আমরা যাব। জলবায়ু পরিবর্তন এমন একটা বিষয় যার গণ্ডি কিন্তু ক্রস বাউন্ডারি। সে বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের একটা বড় কনসার্ন যে এইটাকে আমরা কিভাবে মোকাবেলা করব। এবং এটার কোনো পর্যায় নেই, ধনী গরিব, ছোট বড়, আজকের শিশু এবং সবচেয়ে বয়োবৃদ্ধ ব্যক্তিটিও এর ক্ষতিগ্রস্ত অথবা এর প্রভাবে তার একটা জীবনে পরিবর্তন আসতে পারে। জলবায়ু পরিবর্তনের বিষয়টা মূলত আলোচনার বিষয়। এটা দিনের এই আজকে অবস্থা তৈরি হয়নি, আমরা এর দীর্ঘমেয়াদী কারণ সম্পর্কে অনেকেই জানি। এই বিষয়গুলো যদি আজকে উপস্থাপনায় আসতো তাহলে হয়তো আজকের উপস্থাপনাটা আরও বেশি প্রাণবন্ত হতো। বিশেষ করে এটা একটা আন্তর্জাতিক সমস্যা এবং এটা একটা আন্তর্জাতিক সমঝোতারও দরকার আছে, যে সব পৃথিবীর সমস্ত দেশ যেটা তৈরি করছে, যেই জলবায়ু পরিবর্তনের যেই অবস্থাটা তৈরি করেছে, সেই অবস্থার জন্য তারা সবাই মিলে একটা সমাধানের দিকে যাবে, এটাই আশা করা যায়। আরেকটা বিষয় যদি আসতো তাহলে আমি আরও খুশি হতাম। আমাদের কিছু বিহেভিয়ারাল চেঞ্জ দরকার, আচরণগত সমস্যা রয়েছে, তো এইটাও একটা আলোচনা আসলে হয়তো ভালো হতো। যদি আরেকটু হতো যে বৃক্ষরোপণের একটা স্লোগান, একটা আন্দোলন,
একটা সংগ্রাম, একটা প্রতিযোগিতা, এরকম বক্তব্য হলেও আমাদের জন্য হয়তো আরও প্রাণবন্ত হতো। আমি আশা করি ভবিষ্যতে এই বিষয়গুলো বিতার্কিক বিন্দু খেয়াল করবেন এবং যত্নবান হবেন। ইতিমধ্যে আজকের বিতর্কের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। আমরা স্মরণ করতে পারি আজকের বিতর্কের বিষয় ছিল বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রধান হাতিয়ার। এর পক্ষে বলেছে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বিপক্ষে আমরা উপস্থাপনা শুনেছি SOS হারমান মেইনার কলেজ ঢাকা। বিচারক মণ্ডলীর মতামত এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকের বিজয়ী দল পক্ষ দল YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিচারক মণ্ডলীর সিদ্ধান্তে আজকের শ্রেষ্ঠ বক্তা সারিতা ইবনাত, দলনেতা YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি উভয়কে অভিনন্দন জানাচ্ছি আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল তাদের এই ফলাফলের জন্য। সেই সাথে আমি বিজিত দল SOS হারমান মেইনার কলেজ ঢাকাকেও অভিনন্দন জানাবো তাদের এই প্রচেষ্টার কারণে। তারা যে পরিমাণ প্রচেষ্টা করেছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করেছে। সবাইকে ধন্যবাদ। চাচা, কোনো রকম ফাউল হবে না। মা, মা, খেলার মাঠেও ফাউল হবে না, ঘরেও না। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড।